নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার উত্তরাখণ্ড সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। হরিদ্বার থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। ঋষিকেশ, পঞ্চপ্রয়াগ হয়ে আমরা এখন বদ্রী বিশালের পথে। হিমালয় এ শুধু এক পর্বত নয়, ভারতবর্ষের মাথার ওপর এ এক মুকুট। অসাধারণ তার সৌন্দর্য, অপার তার বিস্তার। আমরা এখন আছি প্রায় ৬,০০০ ফিট উচ্চতায়। বিষ্ণুপ্রয়াগ থেকে বদ্রীনাথ ৩৭ কিলোমিটার রাস্তা, সময় লাগবে প্রায় ঘণ্টাখানেক। এই রাস্তার সৌন্দর্য এতটাই সুন্দর, মাঝে মাঝেই একটা ঘোরের মতো কাজ করছে। চিমটি কেটে দেখতে ইচ্ছে করছে সত্যি এখানে আমরা আছি তো। তবে পাহাড় যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। বিভিন্ন জায়গায় ধস হয়ে কিছুক্ষণের জন্য রাস্তা ব্লক করে দিচ্ছে। আবার আমরা চলতে শুরু করলাম। হরিদ্বার থেকে বদ্রীনাথ আসার জন্য আপনারা ডিরেক্ট বাস পেয়ে যাবেন। সকালবেলা ৩টে থেকে ৪টের মধ্যে হরিদ্বার স্টেশনের ঠিক সামনের বাসস্ট্যান্ড থেকে এই বাসগুলি ছাড়ে। বদ্রীনাথ পৌঁছায় সন্ধে ৫টা থেকে ৬টার মধ্যে। আমরা এসে পৌঁছলাম গোবিন্দঘাট। এখান থেকেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়ার রাস্তা বেঁকে যাচ্ছে। এই যে ডান দিকে রাস্তাটা দেখছেন, গাড়িটি যেদিকে বাঁকছে এটাই ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুণ্ড সাহেব যাওয়ার পথ। বদ্রীর পথে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার নাম হলো পাণ্ডুকেশ্বর। যোগ বদ্রী বলে এই জায়গাটাকে। পঞ্চপাণ্ডবের জন্ম হয়েছিল এখানেই। হিমালয়ের কোলে ধীরে ধীরে আমরা চলছি। সামনে কিছু বরফে ঢাকা পাহাড়ের চূড়ো মাঝে মাঝে দেখা যায়, আবার পাহাড়ের ঢালে ঢালে মিলিয়ে যায়, লুকিয়ে পড়ে। এক একটা বাঁক পেরোলে দেখতে পারি। এই জায়গাতেই আছে বদ্রী যাওয়ার চেকপোস্ট। আপনি চারধাম যাওয়ার জন্য যে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন করতে হয়, সে রেজিস্ট্রেশনের চেকিং হয় এখানে। মূলত এই ধসের জন্যই বদ্রীর রাস্তা সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। মারাত্মক খারাপ অবস্থা। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম হনুমান চটি। চটি অর্থাৎ সরাইখানা। যারা আগেকার দিনে পায়ে হেঁটে বদ্রী দর্শন করতেন তাদের জন্য এই জায়গাতে বেশ কিছু থাকার বন্দোবস্ত ছিল।
भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। হনুমান চট্টির পরের রাস্তাটা একদম স্বর্গ। আমরা চলে এসেছি প্রায় ৯,০০০ ফিট উচ্চতায়। দুদিকে হিমালয় আর মাঝখানে স্বচ্ছ তোয়া অলকানন্দা। বলতেই হয়, এত উচ্চতায় রাস্তার মেনটেনেন্স কিন্তু যথেষ্ট ভালো। জয় বদ্রী বিশাল। জয় জয় বদ্রী বিশাল। জয়। আবেগে এক প্রকার গলা ধরে আসছে। এই সেই বদ্রীনাথ ধাম, দেবতাদের ক্রীড়াভূমি, মহাকবি বেদব্যাসের বাসভূমি। এই লোক সমাগমযুক্ত চঞ্চল উপত্যকাটিকে দেখে একবারও মনে হয় না আমরা এসে পৌঁছেছি প্রায় 10,300 ফিট উচ্চতায়, বছরের 6 মাস যেটি একদম জনশূন্য থাকে। জয় বদ্রী বিশাল। গেছি বদ্রীনাথে, হোটেলে চেক ইন করলাম, হোটেল নন্দা দেবী। আর ঠিক উল্টো দিকে সর্দেশ্বরী রেস্টুরেন্টে আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর একটু ফ্রেশ হয়ে তারপর মন্দির চত্বরে যাব। এই হলো হোটেল নন্দা দেবী, আমাদের রুম নম্বর 118। আপনারা দেখতে পাচ্ছেন কি, আমরা কিন্তু হোটেলের রুম থেকেই প্রথম চাক্ষুষ করলাম জয় বাবা বদ্রী বিশাল।
রুম থেকেই দেখা যাচ্ছে মন্দিরে একটুও ভিড় নেই, কাজেই খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমাদের বেরিয়ে পড়তে হবে। দুদিকে দুই কালো পাহাড়ের মাঝখানে স্বমহিমায় বিরাজ করছেন নীলকণ্ঠ মহাদেব। সত্যি প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি। অনেক খুঁজে খুঁজে আমরা হোটেল নন্দাদেবী পছন্দ করেছি শুধুমাত্র এই ভিউটার কারণে। একই ফ্রেমে বদ্রীনাথ ধাম এবং নীলকণ্ঠ মহাদেব। সকালবেলা যার ভিউটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আধ ঘন্টার মধ্যেই স্নান সেরে আমরা বেরিয়ে পড়েছি। আজ বেশ ঠান্ডা, তবে মন্দির এখন একদম ফাঁকা, তাই পুজোটা তাড়াতাড়ি দিয়ে নিতে পারলে আমাদের এখানে আসার কারণটা সার্থক হয়। হরিদ্বার থেকে যে বাসগুলো বদ্রীনাথ ধাম আসছে সেগুলো মোটামুটি 5:30-6টার মধ্যে ঢুকে যাবে। তারপরে মন্দিরে আর তিল ধারণের জায়গা থাকবে না, তখন খুব ভিড় হয়। শঙ্খ চক্র গদা পদ্মধারী সৃষ্টির পালনকর্তা দেবশ্রেষ্ঠ বিষ্ণুকে দেখার জন্য কত সাধুসন্তর ভিড় এখানে। স্রোতস্বিনী পুণ্যতোয়া অলকানন্দা, যার ওপরে বসে আছেন ভগবান বদ্রী বিশাল। 3 দিক পাহাড় দিয়ে ঘেরা নর এবং নারায়ণ পর্বত। অবশেষে দেবালয় বদ্রীনাথ ধামে। অগ্নিদেব একদা যেখানে সদা প্রজ্বলিত থাকতেন। পাপ যে জায়গাকে কোনোদিন স্পর্শ করে না, সেই পুণ্যতীর্থ বদ্রিকাশ্রম। চলুন বদ্রী দর্শনের আগে তপ্তকুণ্ডের পূর্ণ জল আমরা একটু মাথায় নেই। এই সেই তপ্তকুণ্ড, তবে জল কিন্তু এই ঠান্ডাতেও প্রচণ্ড গরম। দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। গুগল দেখাচ্ছে টেম্পারেচার এখন 7 ডিগ্রি, আর তপ্তকুণ্ড থেকে ধোঁয়া উঠছে। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি।
তপ্তকুণ্ডের জল কিন্তু সরাসরি গায়ে দেওয়া যাবে না, এতটাই গরম। পাশে স্নানের জন্য আরও একটি কুণ্ড রয়েছে। মন্দির চত্বরেই রয়েছে দোকান, আমরা এখান থেকেই পুজোর সামগ্রী কিনে নিচ্ছি। যেহেতু এই মুহূর্তে ভিড় একদম কম, তাই সামান্য কিছুক্ষণের মধ্যেই আমাদের দেবদর্শন হয়ে যাবে এই আশাই রাখছি। অপূর্ব সুন্দর দর্শন হলো আজ। মন প্রাণ সব কিছু যেন জুড়িয়ে গেল। সত্যি এ অভিজ্ঞতা কোনো দিন ভোলার নয়। মন্দিরের আরতি করে বেরিয়ে আসছেন মন্দিরের প্রধান পুরোহিত রাওলজি। চারটি যুগে ভারতের যে চারটি ধাম আছে তার মধ্যে সত্যযুগে, প্রথম সত্যযুগে যে ধাম তৈরি হয়েছিল সেটি হলো বদ্রীনাথ ধাম। আজ আমরা আছি বদ্রীনাথ ধামের মন্দিরে। একটু আগেই করলাম দর্শন। সন্ধেবেলাটা বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে কাটালাম। অলকানন্দা পাশ দিয়ে বয়ে চলেছে তীব্র গতিতে। নিচে তপ্তকুণ্ডুতে এখনও পর্যন্ত করে চলেছে মানুষের স্নান। পুণ্যার্থীরা সেই স্নানের মধ্যে দিয়ে পুরো জায়গাটা ধোঁয়ায় ভরে উঠেছে। এক অদ্ভুত মায়াময় পরিবেশ কাটাচ্ছি এখন এখানে, আজকে বদ্রীনাথ ধাম। কথাই বলে যে ভগবান না টানলে নাকি কখনো ধামে আসা হয় না। বদ্রী বিশালকে অসংখ্য অসংখ্য কোটি কোটি প্রণাম আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য, তার দর্শন দেওয়ার জন্য। জয় বদ্রী বিশাল কি জয়। পুরাণের কথা অনুযায়ী ধর্মরাজ পত্নী মুক্তির গর্ভে নর এবং নারায়ণ নামক দুজন ঋষি জন্মগ্রহণ করেছিলেন। হাজার বছর ধরে তারা শিবের তপস্যায় রত ছিলেন। এখানেই ছিল তাদের আশ্রম। মা কমলা বদ্রী বৃক্ষরূপে অর্থাৎ বকুল গাছরূপে এই পুরো জায়গাতে অধিষ্ঠান করতেন এই দুই ঋষিকে তুষার ঝড় থেকে বাঁচাতে। তাই এই পুরো জায়গার নাম বদ্রীনাথ। তপস্বী এখানে পেয়েছেন ঈশ্বরের আসন। এই নারায়ণ পর্বতের ঠিক পেছনেই রয়েছে নীলকণ্ঠ মহাদেব, 21,640 ফুট উচ্চতা। তার পেছনে রয়েছে চৌখাম্বা এবং চৌখাম্বার ঠিক পেছনেই অবস্থান করছেন দেবাদিদেব কেদারনাথ রূপে। এই যে রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি, এখানেই মূলত সকালবেলা লাইন হয় বদ্রী বিশাল দর্শনের জন্য। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা দুটি লাইন, এবং এই রাস্তাটা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার বিস্তৃত। পুরো জায়গাটাই তখন ভর্তি হয়ে থাকে লোক সমাগমে, যেটা এখন একদম ফাঁকা। লাইনে দাঁড়িয়েই আপনারা পুজো দেওয়ার সমস্ত সামগ্রী পেয়ে যাবেন।
এদিকেও রয়েছে অলকানন্দার ওপর আরেকটি সেতু। নতুন এই বৃষ্টি থেকে পুরো পরিবেশটাকে এক অদ্ভুত মায়াময় লাগে। এদিকে লোকজন কিছুটা কম, তাই আরও বেশি করে পুরো জায়গাটাকে হৃদয়ের গভীরে অনুভব করা যাচ্ছে। প্রায় 7টা বাজতে চলল। বাসগুলো সব ঢুকে গেছে আর দলে দলে পুণ্যার্থীরা বাস থেকে নেমেই সোজা চলেছেন দেব দর্শনে। হাঁটতে না পারলেও কোনো চিন্তা নেই, পিঠু আছে এখানে। আমরা যখন পৌঁছেছিলাম তখন মোটামুটি ওই 3টে সাড়ে 3টে বাজছিল, যার ফলে খুব ভালোভাবে দর্শন হলো। আর তবে একটা জিনিস বলি, কনকনে ঠান্ডা জল। আমরা বিকেলবেলা এসে স্নান টান করে বেরোলাম তো, কনকনে ঠান্ডা জল একদম। গিজার টিজার যদিও আছে, কিন্তু হাড় মাস এক হয়ে যাওয়ার জোগাড়। যেটা করলাম সেটাকে ঠিক স্নান বলে না, ওই কাক স্নান আর কি। কোনো রকমে জামা কাপড়গুলো চেঞ্জ করে মনের শুদ্ধিকরণ হলো। আর তপ্তকুণ্ডের জল আবার ততোধিক গরম, ওই জলেও স্নান করা খুব মুশকিল। না, তপ্তকুণ্ডের জলের সঙ্গে নর্মাল ওয়াটার মেশাতে হবে, যা দেখলাম। তপ্তকুণ্ডের জল প্রচণ্ড গরম। হোটেল দেবলোক বদ্রীনাথ। আর একটা ডরমেটরি সিস্টেমেরও আছে, সেটা একটু পেছনে। আর আমাদের নন্দাদেবী আর একটু এগিয়ে। হোটেলের ঠিক উল্টো দিকে একটা ছোট্ট পাড়ার মোড়ের চায়ের দোকানের মতন দোকানে সন্ধ্যেবেলায় খেলাম এক কাপ চা, জমিয়ে, একদম জমিয়ে। রাস্তার ধারে এরকম বেঞ্চের উপর বসে জমিয়ে এক কাপ চা খেলাম, অনেক গল্প টল্প করলাম। রাত এখন 10টা 15। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা যাচ্ছি ডিনার করতে। নন্দাদেবীতে নিজস্ব কোনো কিচেন নেই, তবে এদের বললে এরা সামনের হোটেল থেকে খাবার আনিয়ে দেয়। আমরা সরাসরি গিয়ে ওখানে খেয়ে নেব। খাবার দিয়ে গেল এই জাস্ট ভেজ মালাই, সরি ভেজ কোপ্তা আর রুটি। লঙ্কা দেওয়া স্টাইলটা দেখুন, এই স্টাইলটা তো আমার ব্যাপক লেগেছে। ওনারা বলল যে বেশ কিছু মানুষ এরকম আছেন যারা এই পুরোটাকেই নাকি এক ছবলেই ছবি করে দেওয়ার ক্ষমতা রাখেন। এরকম আগেও কিন্তু পাওয়া গেছে। মূল মন্দির যদিও এখন বন্ধ হয়ে গেছে, তবে মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। তাদের কলধ্বনি আমরা শুনতে পাচ্ছি হোটেল থেকে। আজ বদ্রীনাথ থেকে সকলকে শুভরাত্রি। এখন ভোর 4টে। ঘণ্টার ধ্বনির সাথে সাথেই
মন্দিরের দ্বার উন্মুক্ত করে দেওয়া হলো পুণ্যার্থীদের জন্য। বেদ মন্ত্রের সাথে সমগ্র বৈকুণ্ঠবাসীকে সুপ্রভাত জানানো হলো। এ এক অদ্ভুত সকাল। এ অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। সূর্যের আভায় নীলকণ্ঠ মহাদেবের সোনার চূড়া পুরো বদ্রীনাথকে আলোকিত করে রেখেছে। বসে আছি এখন রুম নাম্বার 118, হোটেল নন্দা দেবী। বিছানায় বসে বদ্রী দর্শন। সামনে বাবা বদ্রী বিশালের মন্দির, আর ঠিক তার উপরে ওই যে নীলকণ্ঠ মহাদেব। মহাদেব মাঝে মাঝে নিজেকে আড়াল করে দিচ্ছেন মেঘের মধ্যে, আবার মেঘ চিরে বেরিয়ে আসছেন। রুমে বসেই যদি এই দৃশ্য দেখতে পাই তাহলে বুঝতে হবে যে আমরা অনেক বেশি সৌভাগ্যবান। জয় বাবা বদ্রী বিশাল। ব্রেকফাস্ট সেরে আমরা এখন যাব ভারতবর্ষের প্রথম গ্রাম মানা। ভারতবর্ষের সঙ্গে তিব্বতের এককালে ব্যবসায়িক সম্পর্ক ছিল খুবই ভালো। নীতি গিরিখাত এবং মানা গিরিখাত, এই দুই গিরিখাতের মধ্য দিয়ে মূলত ব্যবসা বাণিজ্য চলত। আমরা চলে এসেছি বদ্রীনাথ ধাম থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে মানা গ্রামে। এখান থেকে প্রায় আরও 45 কিলোমিটার গেলে আপনারা পৌঁছে যেতে পারবেন মানা গিরিখাত অর্থাৎ মানা পাস, ভারত তিব্বত সীমান্ত। তবে সেখানে যেতে গেলে আর্মির পারমিশন লাগবে। মানা গ্রামের উচ্চতা যেখানে 10,500 ফিট মতো, মানা পাস 18,000 ফিট উচ্চতায় অবস্থিত। বদ্রীনাথ থেকে মানা গ্রাম দূরত্ব খুব সামান্যই। ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ। গ্রামের নাম মানা হলেও এখানে আসতে কারোর কোনো মানা নেই। এখানে আসুন, অপূর্ব সুন্দর প্রকৃতিকে উপভোগ করুন। হিমালয়ের এই অনিন্দ সুন্দর প্রকৃতির মাঝখানে রচিত হয়েছে আমাদের মহাকাব্য মহাভারত। মানাতে গাড়ি আপনি স্বচ্ছন্দে নিয়ে আসতে পারবেন। প্রচুর পার্কিংয়ের জায়গা আছে। আরামসে গাড়ি টাড়ি রেখে তারপর ভেতরে ঢুকতে পারবেন। হ্যাঁ, হাঁটার জন্য একটু মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যাই হোক, আমরা এখন সেই রাস্তাতে। রাস্তা এখানকার বেশ খাড়াই, কিছু কিছু জায়গায় সিঁড়িও আছে। তবে আপনারা যদি চান তাহলে এই পুরো গ্রামটা পিঠু নিয়ে ঘুরতে পারেন। এই যে এগুলো দেখছেন, এর মধ্যে অনেকগুলোই কিন্তু আপেল গাছ। কিছুদিন আগে এখানে আপেল ধরেও ছিল।
হাঁটতে যদি অসুবিধে হয় এখানে আপনারা পিঠুও পেয়ে যাবেন, তবে ভাড়া করার আগে অবশ্যই দাম দর করে নেবেন। মানাগ্রামে ঢুকেই আমাদের প্রথম গন্তব্য হলো গণেশ গুফা। মহাকবি বেদব্যাস মহাভারত তো তৈরি করলেন, কিন্তু সেই মহাভারতকে লিখিত রূপ দেবেন কে? তিনি শরণাপন্ন হলেন মহর্ষি ব্রহ্মার। ব্রহ্মা তাকে আদেশ করলেন গণেশের সাহায্য নিতে। সরস্বতী নদীর ধারে এই গুহায় বসেই গণেশজি লিখেছিলেন ভারতবর্ষের কালজয়ী মহাকাব্য মহাভারত। গণেশ গুফা থেকে বেরিয়ে আমরা চলেছি আরও খানিক উচ্চতায় ব্যাস গুফার দিকে। এই সেই বেদব্যাসের গুহা, যেখানে মহাভারতের কথ্যরূপটিকে গণেশজিকে শুনিয়েছিলেন বেদব্যাস। গণেশ গুফা আর ব্যাস গুফা দেখে নেওয়ার পর এখন আমরা চলেছি অনেক দিনের একটা স্বপ্নর জায়গা। অনেক দিন ধরে দেখেছি, অনেক ভিডিও দেখেছি, ভেতরে ভেতরে অনেক ইচ্ছা হয়েছে যাওয়ার, কিন্তু সুযোগ হয়নি কখনো। আজ সে সুযোগ হয়েছে। নাও উই আর হেডিং টুয়ার্ডস বসুধরা ওয়াটারফলস। আমরা এখন চলেছি সেই পথে যে পথ ধরে দ্রৌপদী তার পঞ্চস্বামীকে নিয়ে মহাপ্রস্থানের পথে পাড়ি দিয়েছিলেন। সামনেই বয়ে চলেছে অন্তঃসলীলা সরস্বতী নদী। শুধুমাত্র এই জায়গা থেকেই তাকে দেখা যায়। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী পর্বে বসুধারা ওয়াটারফলস ট্রেকিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন।